হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 9 সাধারণ যন্ত্রসমূহ। এই অধ্যায়ের আজকে পার্ট 2। আজ আমরা স্ক্রু, কপিকল, চক্র ও অক্ষদণ্ড এবং যন্ত্রের পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। এর আগে পার্ট 1 অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো এবং ক্লাসটি দেখে নাও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে স্ক্রু, আজ আমাদের প্রথম বিষয় হলো স্ক্রু। স্ক্রু তো তোমরা সবাই দেখেছো, এই ছবিটা দেখেও তোমরা বুঝতে পারছো যে কোনটাকে স্ক্রু বলা হয়। তাহলে স্ক্রু কি না, নততলকে একটি দণ্ডের চারিদিকে পেঁচিয়ে তৈরি করা হয় একটি সরল যন্ত্র, যা হলো স্ক্রু। তাহলে স্ক্রু যে একটা সরল যন্ত্র তা আমরা পার্ট 1-এর ক্লাসে আমরা অলরেডি জেনেছিলাম। সরল যন্ত্র, জটিল যন্ত্র সম্পর্ক জেনেছিলাম এবং নততল সম্পর্ক আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে ওই ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দেখবে। স্ক্রুর গায়ে যে প্যাঁচানো যে খাঁজগুলো দেখতে পাচ্ছ, ওগুলোকে বলা হয় থ্রেড। স্ক্রু ঘোরালে কি হয় না, প্যাঁচানো খাঁজের কারণে এটা ধীরে ধীরে ভেতরে ঢোকে এবং ওপরে ওঠে। স্ক্রুকে কেমন করে ঢোকানো হয়? স্ক্রুকে হাতুড়ে মেরে ঢোকানো হয় বা ড্রিল মেশিনের সাহায্যেও ঢোকানো হয়। তাহলে স্ক্রুকে যখন ঢোকানো হয় তখন ওই খাঁজের কারণেই ওরা খুব ধীরে ধীরে ঢোকে এবং ধীরে ধীরে ওপরে ওঠে। বেশ মানে শক্তপোক্ত হয়, সহজে বেরিয়ে যায় না। কিন্তু দেখো, যদি পেরেকের কথা বলি, পেরেকের গায়ে কিন্তু থাকে না, মানে খাঁজ কাটা থাকে না। ওটা কিন্তু দেখবে কিছুদিন পর হয়তো দেওয়াল থেকে বেরিয়ে আসতে পারে বা খুব দ্রুত চলে যায় ভেতরে এবং খুব দ্রুত বাইরেও বেরিয়ে আসে। কিন্তু স্ক্রু ক্ষেত্রে সেই ব্যাপারটা হয় না। এটি এক ধরনের সরল যন্ত্র, ঘোরানোর মাধ্যমে কাজ করে বলে কম বল প্রয়োগে বেশি কাজ করা যায়। এটি যেহেতু যেহেতু একটা সরল যন্ত্র এবং এটি কম বল প্রয়োগেই বেশি কাজ করা যায়, কারণ এখানে খাঁজ থাকে এবং এটা ঘুরে ঘুরে ভেতরে ঢোকে। তাছাড়া তোমরা একটা সাধারণ উদাহরণ দেখবে, কোনো কাঠের পাটার ওপর যদি পেরেক ঠোকা হয় হাতুড়ি দিয়ে, তাহলে দেখবে যে কাঠের পাটাটাও তার সাথে সাথে ভাঙতে শুরু করছে। মানে যেখানে পেরেকটা ঠুকছি ও ঢুকতেও যেরকম ও ঢুকতে ঢুকতে তখন কি করছে না, সাইডের যে কাঠের অংশগুলো সেগুলো ফেটে ফেটে যাচ্ছে। কিন্তু স্ক্রু ক্ষেত্রে ব্যাপারটা হয় না। স্ক্রু খুব সহজেই এবং কম বল প্রয়োগ করেই খুব তাড়াতাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকে যায় এবং ওপরে ওঠে। এরপর দেখব কপিকল। কপিকল আমরা কোথায় ব্যবহার করি? কপিকল আমরা কুয়োতে জল তোলার সময় ব্যবহার করি। চাকার খাঁজের ওপর দড়ি বা রশি চালিয়ে ভারী বস্তু ওঠানো বা নামানোর জন্য যে সরল যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় কপিকল। দেখো, এই ছবিতে দেখতে পাচ্ছ যে কপিকলের ওপর একটা রশিকে জড়িয়ে একদিকে টান মারছে, আরেক দিক থেকে বাধা বা ভারী বস্তুটা ওপরে উঠছে। যেরকমভাবে আমরা কুয়ো থেকে জল তুলি কীভাবে না, প্রথমে ওই দড়ির সাথে বালতিটা লাগানো থাকে এবং একদিক থেকে আমরা টান মারি, তো ওদিক থেকে ও কুয়োতে জলটা খুব সহজেই এবং কম বল প্রয়োগ করে আমরা তুলতে পারি। সুবিধা কি না, কম শক্তিতে ভারী বস্তু তোলা যায়, কাজ দ্রুত ও সহজ হয়, বলের দিক পরিবর্তন করা যায়। বলের দিক পরিবর্তন করা যায় মানে কি, আমরা বলটা কি নিচের দিকে দিই। আমরা যখন কোনো কিছু টানছি মানে কি, আমরা বলটা নিচের দিকে প্রয়োগ করছি, আমরা শক্তি প্রয়োগ করছি নিচের দিকে। কিন্তু ওই যে ভারী বস্তু বা কুয়োতে বালতির জলটা উঠছে কোন দিকে? ওপর দিকে, ঠিক না? সেই জন্য বলছে বলের দিক পরিবর্তন করা যায়। এই ছবিতেও দেখতে পাচ্ছ যে টান দিচ্ছে আমরা নিচের দিকে, দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, এবং বস্তুটা উঠছে ওপর দিকে। কপিকলে কেন্দ্রে থাকে একটা লম্বা দণ্ড বা অ্যাক্সেল। এই যে দেখতেই পাচ্ছ ছবিতে, যে মাঝখানে যে লম্বা দণ্ডটা আছে এটাকে বলা হয় অ্যাক্সেল। একে কেন্দ্র করেই কপিকল অবাধে ঘুরতে পারে। ওই লম্বা দণ্ডটার মাধ্যমেই তো কপিকলটা ঘুরতে পারে, আর লম্বা দণ্ডটার নাম হচ্ছে অ্যাক্সেল। এরপর আমরা জানব চক্র ও অক্ষদণ্ড সম্পর্কে। একটি বড় চাকার সঙ্গে একটি ছোট দণ্ড বা অক্ষ যুক্ত হয়ে যে সরল যন্ত্র তৈরি হয় তাকে বলা হয় চক্র ও অক্ষদণ্ড। এই যন্ত্রের দুটি অংশ থাকে, চক্র যেটা বড় গোলাকার অংশ সেটাকে বলা হয় চক্র, এবং অক্ষদণ্ড হচ্ছে মাঝখানের ছোট দণ্ড
যেটিকে বলা হয় অক্ষদণ্ড বা অ্যাক্সেল। তাহলে ঘূর্ণ অক্ষ এই দুটো কিন্তু একসাথে কাজ করে, মানে চক্র এবং অক্ষদণ্ড দুটো একসাথে কাজ করে। ঘূর্ণ অক্ষ কি না, চক্র ও অক্ষদণ্ড উভয় একসঙ্গে তাদের একই কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষকে ঘূর্ণ অক্ষ বলে। চক্রটিতে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। তাহলে চক্র অক্ষদণ্ড দেখতে পাচ্ছে এরকম ছবিটা, যার দুটি অংশ, একটা হচ্ছে চাকা মানে চক্র, আর একটা হচ্ছে অ্যাক্সেল বা অক্ষদণ্ড। এই দুটো কিন্তু একসঙ্গে ঘোরে এবং এই দুটো একসঙ্গে ঘোড়াকে বলা হয় ঘূর্ণ অক্ষ। তো এখানে কি হয়, চক্রটিতে একটি কম বল প্রয়োগ করা যায় এবং কম বল প্রয়োগ করে বেশি কাজ করা সম্ভব হয়। এবারে যন্ত্র যেহেতু আমাদের জীবনকে এতটা সহজ করে তোলে, তাই সেই যন্ত্রের পরিচর্যা করাও তো আমাদের প্রয়োজন, তাই তো। তো যন্ত্রের পরিচর্যা কীরকমভাবে করা যায় না, যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশে দ্রুত ক্ষয় হতে থাকে। তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো হয়। তোমরা দেখবে যে কোনো জায়গায় যদি মরচে পড়ে যায় বা যদি লাগাতে কষ্ট হয় বা ঘর্ষণ বেশি হলে যদি জায়গাটা ক্ষয় হয়ে যায়, তখন সেখানে তেল বা গ্রিজ এইসব লাগানো হয়, যাতে সেটা সচ্ছল হয়, মসৃণ হয় জায়গাটা। লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশে জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, তা না হলে কি হবে না, মরচে পড়বে, মরচে পড়ে তা ক্ষতি হবে। তেল রং মানে সিনথেটিক এনামেল করেও মরিচার হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। মরিচার হাত থেকে কি রক্ষা করা যায়, কি করতে হবে, তেল দিতে হবে, তেল রং দিতে হবে, তখন কি হবে, মরিচার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার। অবশ্যই আমরা যেরকম আমাদের শরীরকে যত্ন করি, শরীরকে সবসময় পরিষ্কার রাখি, সেরকম আমাদের কাজের পর সেই যন্ত্রকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো এইভাবে আমরা যন্ত্রের পরিচর্যাও করতে পারি। তাহলে আজকের ক্লাস এই অবধি। আজ আমরা স্ক্রু, চক্র ও অক্ষদণ্ড, কপিকল এবং যন্ত্রের পরিচর্যা সম্পর্কে আলোচনা করলাম। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ক্লাস আমি এইভাবেই তোমাদের জন্য আনতে থাকবো। চলো তাহলে আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।